হোয়াটসঅ্যাপ গাইস, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও, আরেকটি জেলা, আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওতে রোড ট্যুরে। আমরা আগের ভিডিওতে চুয়াডাঙ্গায় ছিলাম, এখন আমরা মেহেরপুরের ভিতর দিয়ে যাচ্ছি মুজিবনগরের উদ্দেশ্যে। ঠিক আছে, আমরা শহরটা এবং মেন হাইওয়েটাকে ইগনোর করে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। সো আমরা এখন মেহেরপুরের ভিতরে আছি, চুয়াডাঙ্গাটাকে ক্রস করে ফেলেছি। আমরা এখন গাংনির কাছাকাছি আছি, মেহেরপুরের গাংনি। ঠিক আছে, রোডটা অসম্ভব রকমের এবড়ো খেবড়ো, সেজন্য একটু আস্তে ধীরে চালানোর চেষ্টা করছি। আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন কীরকম। আমরা আছি গাংনি, ডাকঘর চাঁদপুর এবং জেলা মেহেরপুর, একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। আমাদের ডেস্টিনেশন মাত্র আর 30 কিলোমিটার দূরে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মুজিবনগর। আর 20-25 কিলো পরে আমরা চলে যাব মুজিবনগরে। একদম হাইওয়ে ধরে যাচ্ছি গাংনি দিয়ে। যাওয়ার সময় গ্রামের রোডগুলো ধরবো না, হাইওয়ে ধরে চলে যাব। কাছাকাছি শ্বশুরবাড়ি থাকায় একটু কয়েকদিন রেস্ট নিয়ে নিচ্ছি আর কি, এই আর কিছু না। এখানে এত গোলমাল কেন? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হাইওয়ে পুলিশ তাদের কাজ করতেছে। এদিক দিয়ে বাসের আনাগোনাটা একটু কম, কারণ একদম বর্ডারের কাছাকাছি তো, সেই কারণে দেখা গেছে যে আশেপাশে জেলাগুলোর বাসগুলো এদিক দিয়ে আসে না। এটা ডাইরেক্ট মুজিবনগরে যাচ্ছি তো, সেই জন্যই কম। সো রোডটা খুব চমৎকার। চলুন মেহেরপুর জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নেই। মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো মেহেরপুর জেলা। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা। এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চুয়াডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। তার মানে একদম সীমান্তবর্তী এলাকা হচ্ছে মেহেরপুর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মেহেরপুর একটি প্রাচীন জনপদ। তবে ঠিক কোন সময়ে অবিভক্ত নদিয়ায় এই প্রাচীন জনপদ গড়ে ওঠে তা জানা যায়নি। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এখানে জনপদ গড়ে ওঠে, কিন্তু এ সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণাদির খবর পাওয়া যায় না। 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের ফলে মেহেরপুরও চলে যায় কোম্পানির শাসনে। স্থানীয় জমিদারদের মদদে সংগঠিত নীল বিদ্রোহ দমনের উদ্দেশ্যে 1803 সালে গাংনী থানাকে নদিয়া জেলা থেকে অবমুক্ত করে যশোর জেলার সাথে যুক্ত করে দেওয়া হয়। চলুন এবার জেনে নেই মেহেরপুর জেলার নামকরণ কিভাবে হলো, তার সংক্ষিপ্ত ইতিহাস। মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য আমরা জানতে পারি। একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামক তীর নামের সাথে মিল রেখে 16 শতকে অথবা তার কিছুকাল পরে মেহেরপুরের নামকরণের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল। বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, বারোবাজার, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ। পীর খান জাহান আলী গৌর থেকে ভৈরব নদ পথে মেহেরপুর হয়ে বারোবাজার গিয়ে বাগেরহাট গিয়েছিলেন। তার সাথে সেই সময় 360 জন দরবেশ ও 60,000 সৈন্য ছিল বলে কথিত আছে। তিনি সমগ্র দক্ষিণাঞ্চলের ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন করে জনবসতি ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। এই অঞ্চলে ওই একই সময়ে বেশ কয়েকজন ইসলামের ঝান্ডা বাহক আল্লাহর পরম আশীর্বাদ পুষ্ট ব্যক্তিত্বের আগমন ঘটে। শাহ বালাই, শাহ আলাই ও এনায়েতুল্লাহ নাম উল্লেখযোগ্যের মধ্যে। পুণ্য আত্মা ইসলামের ঝান্ডাবাহক দরবেশ মেহের আলী শাহ এর নামের সাথে সঙ্গতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে। যতদূর জানা যায় তাতে মেহের আলী অত্যন্ত প্রভাবশালী খ্যাতিমান আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন, যার ফলে তার নামের প্রাধান্য পেয়ে যায়। মেহেরপুরের নামকরণ উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় দিকটি এখানে উল্লেখ করা হলো। পূর্ববঙ্গ রেলওয়ে বাংলায় ভ্রমণ গ্রন্থে বিখ্যাত বচনাকার ও মিহির ও তার নিজ পুত্রবধূ খনা তথা খনার বচন বিখ্যাত ভৈরব নদীর তীরস্থ এই অঞ্চলে বাস করতেন। তার নাম অনুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে মেহেরপুর নামকরণ করা হয়েছে বলে অনুমান করা যায়। চলুন এবার আমরা মেহেরপুরের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নিই। প্রকৃতপক্ষে মেহেরপুর শহরের ভৌগোলিক অবস্থানটাই এমন যে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারলেই যেন অনেকাংশে নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। তাছাড়া মাত্র 2-3 মাইলের মধ্যেই ভারতীয় সীমান্ত অতিক্রম করলেই কৃষ্ণনগর হয়ে কলকাতার সঙ্গে সহজেই যোগাযোগ সম্ভব হয়। ভারতীয় সীমান্ত ঘেঁষে মেহেরপুর জেলা প্রায় 40 মাইল সীমানা অবস্থিত।
প্রয়োজন হলে অতি সহজেই সীমানা পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া যায়। তাই সব কিছুর আগে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার সঙ্গে সংযোগ বিচ্ছিন্নকরণের দিকেই মনোযোগ দেওয়া হয়। 25শে মার্চ গভীর রাতে পাকিস্তান সরকারের কর্মচারী নই একথা বলে ঘোষণা করার পরই মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী 26শে মার্চ সকালে মহকুমা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং এরপর থেকে নিজ গাড়িতে সর্বদা এই নতুন পতাকা ব্যবহার করতে থাকেন। কিন্তু 27 মার্চ গাংনী থানার নিবৃত এক পাড়াগায়ে এই পতাকা তোলাকে কেন্দ্র করে ঘটে যায় এক অসাধারণ ঘটনা। তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির পাকিস্তানি পতাকা নামিয়ে স্থানীয় জনতা বেশ কয়েকবার বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে আসে, কিন্তু প্রত্যেকবারই অবাঙালি ইপিআর আকরাম খান সেটা নামিয়ে ফেলে। এমনকি নুরুল হুদার চেয়ারম্যান তাকে নিষেধ করেও কোনো কাজ হয়নি। ফলে 27শে মার্চ সাদাত হোসেনের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ জনতা আকরাম খানকে হত্যা করে তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। সেই দিনই অন্যান্য ইপিআর সদস্য চুয়াডাঙ্গা পালিয়ে যান। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের পর কলকাতার প্রবাসী সরকার ভারতীয় সরকারের সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহণ করে যে মেহেরপুর সীমান্ত এলাকায় স্থান নির্বাচন করার পর সেখানে নবগঠিত সরকারের সকলে শপথ গ্রহণ করবেন। অনেকেই আজও প্রশ্ন করে থাকেন সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চল থাকা সত্ত্বেও মেহেরপুরের এই সীমান্ত অঞ্চল শপথ অনুষ্ঠান গ্রহণের জন্য কেন নির্ধারণ করা হলো। সড়কপথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সীমান্তে যোগাযোগের সুবিধার মধ্যে যশোরের বেনাপোল অন্যতম অবস্থা থাকলেও যশোর ক্যান্টনমেন্টে তখনও পাক বাহিনীর বিশাল শক্তিশালী পদাতিক ও বিমান ঘাঁটি বিদ্যমান ছিল। সেই হিসাবে সেই অঞ্চল কোনো অবস্থাতে তৎকালীন সময় নিরাপদ বলে মনে করা সম্ভব হয়নি। অপরদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা বেসামরিক প্রশাসনিক ব্যবস্থায় বৃহত্তর কুষ্টিয়া, ঝিনাইদহ এবং মাগুরা অঞ্চলের পাক বাহিনীর পতনের ফলে স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এদিকে মুক্ত থাকায় রাজনৈতিক নেতৃবৃন্দগণ এই অঞ্চলের পদাচারণায় ও সুযোগ সুবিধায় লাভ গ্রহণে বেশি মনোযোগী ছিলেন। 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রারম্ভিক পর্যায়ের বর্ণনা প্রসঙ্গে তৌফিক এলাহি চৌধুরী বলেছেন, সকাল 9টার দিকে জনাব তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ও অন্যান্যদের নিয়ে সেখানে পৌঁছালেন। আমি তাদের নিয়ে এলাম বৈদ্যনাথ তলার মণ্ডপে। এখানে আশেপাশের গ্রাম থেকে কিছু চেয়ার সংগ্রহ করে আনা হলো। সংগৃহীত চেয়ারের মধ্যে সবগুলি পূর্ণাঙ্গ নয়, কোনোটার একটা হাতল নেই, কোনোটার একটা পায়া খোয়া গিয়েছে। মণ্ডপ প্রহরার জন্য নিয়োজিত আনসারদের জন্য কিছু রান্না করা হয়েছিল। বেলা প্রায় 11টা নাগাদ বহু প্রতীক্ষিত শপথ অনুষ্ঠান শুরু হলো। আমি জিপে জনাব তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, জেনারেল এমজি ওসমানী ও অন্যান্য কয়েকজনকে মঞ্চের 50 গজের মধ্যে তরুণের কাছে নিয়ে এলাম। ক্যাপ্টেন মাহবুবউদ্দিন আহমেদ ইপিআর আনসারের একটি ছোট্ট দল নিয়ে নেতৃবৃন্দকে অভিবাদন জানানোর জন্য প্রস্তুত ছিলেন। মেজর আবু উসমান চৌধুরী পৌঁছতে বিলম্ব হবার কারণে ক্যাপ্টেন মাহবুব তার ওই ছোট্ট দলটি নিয়েই অভিবাদন জানান। এ দলের আনসারদের মধ্যে অন্যতম ছিলেন মীর ইয়াদ আলী, আরজুল্লাহ আজিমুদ্দিন, সাহেব আলী, অস্থির মল্লিক, লিয়াকত আলী, ফকির মোহাম্মদ, হামিদুল হক, নজরুল ইসলাম, মফিজউদ্দিন, সিরাজুল ইসলাম ও আরশাদ আলী। অভিবাদন গ্রহণের পর সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন। এই সঙ্গে শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত। শাহাবুদ্দিন আহমদ সেন্টু ও তার সঙ্গী আসাদুল হক, মনসুর আলী, পিন্টু বিশ্বাস প্রমুখ শিল্পীদের নিয়ে তার পাশে গাছের ছায়ায় বসে আগে থেকেই রিহার্সাল করেছিলেন। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাকের নির্দেশে শিল্পীরা গান গাইতে শুরু করেন। এরপর ভাবগম্ভীর পরিবেশে মাইক্রোফোনে উচ্চারিত হয় জাতীয় নেতৃবৃন্দের নাম। গুচ্ছ গুচ্ছ পুষ্প ছড়িয়ে পড়ে সারা প্রাঙ্গণে। মঞ্চে উঠে এসে আসন গ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, খন্দকার মোশতাক আহমদ এবং কর্নেল MAG ওসমানী। এই ছিল মেহেরপুরে 1971 সালের সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ ইতিহাস। চলুন এবার আমরা জেনে নেই মেহেরপুর জেলার কিছু দর্শনীয় স্থানসমূহ যেখানে চাইলে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। প্রথমেই বলতে হয় মুজিবনগর, বাংলাদেশের প্রথম রাজধানী এবং বাংলাদেশের যেখানে মানচিত্র তৈরি করা আছে, আর তার অম্রকানন বিশেষভাবে উল্লেখযোগ্য। মুজিবনগর স্মৃতিসৌধ যা মেহেরপুরের মুজিবনগরের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, শিব মন্দির যা বল্লভপুরে অবস্থিত, বরকত বিবির মাজার, ভাগুয়াল পীরের দরগা, ভবানীপুর মন্দির, ভাটপাড়া নীলকুঠি, ভবানন্দপুর মন্দির, কালাচাঁদপুর শাহ বালাইয়ের দরগা, বল্লভপুর চার্চ, ভবরপাড়া রোমান ক্যাথলিক চার্চ, নায়েব আলী মন্দির, স্বামী নিগমানন্দ সারস্বত আশ্রম। এছাড়াও আরও অনেক জায়গা আছে যা আপনারা একটু রিসার্চ করলে বের করে নিতে পারেন। তো এবার আমরা জেনে নেই মেহেরপুর জেলার উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গের নাম যাদের জন্ম হয়েছিল এই জেলার মাটিতে। কবি গোলাম মোস্তফা, জয়গোপাল তর্কালঙ্কার সাহিত্যিক, পাগলা কানাই বাউল সাধক, জামাল নজরুল ইসলাম বিখ্যাত গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী, হামিদুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীরশ্রেষ্ঠ, বাঘা যতীন বিপ্লবী,
লতিফুর রহমান বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব। ইলা মিত্র তেভাগা আন্দোলনের অন্যতম নেতা। মোস্তফা মনোয়ার চিত্রশিল্পী। মনির খান বিখ্যাত গায়ক। জোয়েল রানা বাংলাদেশের ফুটবলার। কাজী মুতাসিম বিল্লাহ ইসলামী ব্যক্তিত্ব। মশিউর রহমান বিশিষ্ট রাজনীতিবিদ। এই ছিল আপনাদের জন্য মেহেরপুর জেলার সংক্ষিপ্ত ইতিহাস। জেনারেল হাসপাতাল, গতিসীমা মেনে চলি, বড় বাজার, উল্টো পথে দুর্ঘটনার কারণ আমাদের এদিক থেকে টার্ন নিতে হবে। এইবার মনে হয় একটু ভালো রাস্তা পাবো রে ভাই, একটু টানাটানি করা যাবে এবার। রাস্তা অনেক বড় হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কৃষি গবেষণা ইনস্টিটিউট মেহেরপুর, জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। ভালো ভালো কথা লিখে রাখছে। একবারে রৌদ্রটা পুরো চোখের ভিতরে লাগতেছে, খুব বিরক্তিকর একটা ফিল হচ্ছে। কলেজ মোড়ে চলে আসছি আমরা, হ্যাঁ কলেজ মোড়, মেহেরপুর কলেজ মোড়। এখান থেকে আমরা ডাইনে টার্ন নিতে হবে। মুজিবনগর 16 কিলোমিটার, কুষ্টিয়া 58 কিলোমিটার। সঠিক রাস্তায় আসছি। মেহেরপুর গেট, মেহেরপুর 0 কিলোমিটার, মুজিবনগর 17 কিলোমিটার। আমরা একদম পুরো মেহেরপুরের জেলার ভিতরে আছি, পুরা ভিতরের বলতে একদম জেলার ভিতরে। আমি যেখানে ছিলাম এর আগে, এটার একটু সামনেই মুজিবনগর রোড, সামনে আমাদের জিপিএস শো করতেছে। মুজিবনগর স্মৃতিসৌধ 15 কিলোমিটার আর এখান থেকে। আমার জানা মতো এই রাস্তাটা খুব চমৎকার হওয়ার কথা, কারণ এর আগে যতবার গেছি রাস্তাটা খুব সুন্দর ছিল। সো বন্ধুরা, এই ছিল মেহেরপুরের রোড ট্যুর আমাদের। মুজিবনগর এখান থেকে আর অল্প দূরে আমরা আরেকটা এপিসোড করে নেব মুজিবনগরের রুট সম্পর্কে। চাচ্ছি না এই ভিডিওটা আর লং করার জন্য। সো আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।